শুভ সকাল। আমি চিত্তদেব বর্মা, শান্তিকালী মিশন সংগঠনের স্পোকম্যান। আজকে একটি বিশেষ কারণে লাইভ ফেসে আসতে হয়েছে। তো আজকে দেখেছিলাম একটা নিউজ পেপারে, রাষ্ট্রসংঘ না কি জানি, একটা পত্রিকায়, আমার ঠিক পত্রিকার নাম মনে হচ্ছে না, রাষ্ট্রীয় কণ্ঠ, রাষ্ট্রীয় কণ্ঠ নামক পত্রিকায় একটা প্রতিনিধি লিখেছেন, শান্তিকালী মিশন সংগঠনের মহারাজ নাকি রাজবিরোধী অনেক বক্তব্য করেছেন। লেখা আছে এখানে, ত্রিপুরার মহারাজা প্রজাদের শুধু নিজের স্বার্থের জন্য, লালসা মিটানের জন্য ইউজ করেছেন, প্রজাদের জন্য কিছুই করেননি। এমনটা কতগুলো অবাস্তব উক্তি রাখা আছে, দেওয়া আছে। আমি শান্তিকালী মিশন সংগঠনের স্পোকম্যান হিসাবে প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের কোনো কুমন্তব্য কোনো দিন আগামী দিনে আনবেন না। আমাদেরকে আইনের আশ্রয় নিতে বাধ্য করবেন না, তাই আমি সতর্ক করে দিতে চাই। এখানে মহারাজ বলেছিলেন যে 65, 66 অথবা 70-এর আগে ত্রিপুরী জনজাতিদের মধ্যে ধনী অথবা অর্থশালী বলতে নাই বললেই চলে। তাদের করুণ অবস্থা ছিল। শিক্ষা দীক্ষার পার্সেন্টেজ অথবা শিক্ষিতের সংখ্যা বা শিক্ষিতের পার্সেন্টেজ খুবই নগণ্য ছিল। এই কথা বলেছে মহারাজ। শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেননি, জনগণের অথবা প্রজাদের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য কিছুই করেননি, এমন তো কোনো কথা শান্তিকালী মিশন সংগঠনের মহারাজ পদ্মশ্রী শ্রী শ্রী চিত্তরঞ্জন মহারাজ এই কথা তো বলেননি। আপনি কোথায় পেলেন এই মন্তব্যগুলো? এটা তো মোটেই ঠিক না ভাই, এটা মোটেই ঠিক না। আমি দেশবাসীর প্রতি একটা আবেদন রাখি, এইরকম কুমন্তব্যে কোনো দিন কান দেবেন না। এখন সামনে নির্বাচন, এখানে একটা সংগঠনের সাথে আরেকটা সংগঠনকে সংঘর্ষ করিয়ে দেওয়া, সংঘর্ষ বাঁধানোর একটা চক্রান্ত চলছে মিডিয়াদের অথবা কতিপয় লোকের। তাই এমনটা করে আবুল টাবুল করে বিভিন্ন পত্র পত্রিকা অথবা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেই যাচ্ছেন ওরা। আমি অথবা আমাদের সংগঠনের বা শান্তিকালী মিশন সংগঠনের মহারাজজি ভালোভাবেই জানেন ত্রিপুরার পরিস্থিতি কেমন ছিল কোনো এককালে, স্বাধীন রাজতন্ত্রে কী ছিল এবং ভারতীয় ইউনিয়নে যাওয়ার পর কি হয়েছিল, কি থেকে এখন বর্তমানে কি অবস্থায় এসেছে, সব পরিস্থিতি মহারাজের অবগত আছে। কাজেই এই ক্ষেত্রে শ্রী শ্রী পদ্মশ্রী শ্রী শ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ কোনো দিন এই মন্তব্য করতে পারে না এবং করেন নাই। কোনো এককালে ত্রিপুরা রাষ্ট্র ছিল, তখনই ত্রিপুরার যে ধন সম্পদ টাকা পয়সা আসিল ভারতের সাথে অন্তর্ভুক্তির পরে সম্পূর্ণ ওই টাকা পয়সাগুলো অচল হয়ে যায়, ব্যান করে দেওয়া হয়।
ত্রিপুরী জনজাতিদের হাতে যা টাকা পয়সা ছিল সেটা সম্পূর্ণ অচল হয়ে যাওয়ায় একটু অর্থনৈতিক ক্রাইসিস হয়ে গেছে। এখানে দেখা গেছে 1970 সালের কথা। 1970 সালে তো কোনো রাজতন্ত্র নেই ত্রিপুরা। কাজেই তৎকালীন যে ত্রিপুরী জাতি বা ত্রিপুরী জনজাতি গোষ্ঠীর দরিদ্রতার কারণ অথবা দায়ী তো মহারাজ হইতেই পারে না, অথবা রাজ পরিবার হইতেই পারে না। তাদের লালসা মেটানোর জন্যই ব্যবহার করা হয়েছে, এই কথা তো মহারাজজি কোনো দিন বলেননি। কাজেই এই সমস্ত চক্রান্তমূলক মন্তব্য যারা করে থাকেন, আমি মনে করি তারা মোটেই দেশের কল্যাণ চান না, তারা জনগণের কল্যাণ চান না। সবসময় জনগণের কাছে জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে, বিতর্কের মধ্যে, সংঘর্ষের মধ্যে রাখার চেষ্টা করে। আরে ভাই, একটা দেশে কন্টিনিউ চক্রান্ত চলতে থাকে, এই দেশ ধ্বংস হয়, তখন আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবেন না, পশু পাখিও বাঁচতে পারে না এই সব চক্রান্ত দেশে। পাকিস্তানের অবস্থা আপনারা দেখছেন, আফগানিস্তানের অবস্থা আপনারা দেখছেন, কিছুদিন আগে নেপালের অবস্থা আপনারা দেখছেন। শান্তিকালী গুরুদেব শান্তিকালী সংগঠনের মহারাজজিতে এরকম কোনো দিন চাননি, এরকম মন্তব্য কোনো দিন সে করেনি। তখন আমাদের মধ্যে শিক্ষিতের সংখ্যা কম ছিল, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত লোকের সংখ্যা কম ছিল, এই কথা বলেছেন। আরে আপনি জানেন ত্রিপুরা যেই দিন ভারতীয় ইউনিয়নে যোগ দিয়েছিলেন সেই দিন ত্রিপুরার স্কুলের সংখ্যা ছিল 590টি, সরকারিভাবে স্বীকৃত। তখনও বেসরকারি কিছু স্কুল ছিল, সেটাকে যদি গণা হয় তাহলে 600-এর উপরে স্কুল ছিল। ত্রিপুরার যে জনশিক্ষা সমিতির প্রবক্তা কমরেড দশরথ দেব, কমরেড অগুর দেববর্মারা সেই রাজার নির্মিত স্কুলে লেখাপড়া করে গ্রাজুয়েট করেছিলেন। তখনে কে বলল রাজার আমলে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেননি, প্রজাদের জন্য কিছুই করেননি? এই যে বড় বড় মঠ মন্দির, বিভিন্ন সাব ডিভিশনের যতগুলো স্কুল, এমবিবি কলেজ থেকে শুরু করে এয়ারপোর্ট, সবটাই তো রাজ আমলের। কেন মহারাজ রাজার বিরুদ্ধে এরকম মন্তব্য করবেন? আর তাছাড়া সেটা হলো 79 বছর আগের কথা। গণতন্ত্রে আসার পরে বর্তমানে ত্রিপুরার পাবলিক অথবা জনগণ কতটুকু স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, কতটুকু শিক্ষায় শিক্ষিত, এটাই আপনারা বিচার করেন না। আপনারা হয়তো থিওরিগত শিক্ষিত হতেই পারেন, কিন্তু গুণগত শিক্ষিত নন। গুণগত শিক্ষিত যদি হতেন অবাস্তব কোনো উক্তি করতেন না, অযৌক্তিক কোনো উক্তি করতেন না। এই সংঘর্ষ বাঁধানোর যে উক্তিগুলো, চক্রান্ত লাগানোর যে উক্তিগুলো, পরিস্থিতি নষ্ট করার যে উক্তিগুলো, এটা কি দেশের উন্নয়ন আনে? এটা কি জনগণের উন্নয়ন আনে? এই সংঘর্ষের কারণে কি দেশ উন্নত হবে? কোনো দেশ সংঘর্ষে জর্জরিত থাকলে ওই দেশ কখনো উন্নতি হইতে পারে? ওই দেশে কোনো দিন শান্তি আসতে পারে? কেমন শিক্ষিত আপনারা! একজন মহাপুরুষ সে কারোর প্রতি কুমন্তব্য করতেই পারে না। ভারতবর্ষ যতদিন রাজতন্ত্র ছিল
তখনের কথা ভাবেন। গণতন্ত্র হওয়ার পরে কি অবস্থা হয়েছে তখনের কথা ভাবেন। ব্রিটিশ আমলে কি হয়েছে তখনের কথা ভাবেন। বিভিন্ন যুগে বিভিন্ন পরিস্থিতি হয়েই গেছে, তথাপিও কোনো মহাপুরুষরা কোনো দিন দেশের ক্ষতির জন্য, দেশের সর্বনাশের জন্য কোনো মহাপুরুষ আজ পর্যন্ত কুমন্তব্য উক্তি করে প্রজাদের বিচ্ছেদ করার চিন্তা কোনো দিন নিছেন না। প্রজাদের সংঘর্ষ বাঁধানোর জন্য কোনো মন্তব্য রাখেন না। আপনারা কি ভাবছেন? এইসব ওলটপালট লিখে রাজা, প্রজা, রাজনৈতিক পক্ষপাতী, গোষ্ঠীগত পক্ষপাতী, জাতিগত পক্ষপাতী সংঘর্ষ বাঁধিয়ে আপনাদের পত্রিকার বাজার, মিডিয়ার বাজার গরম করানোর চিন্তা করলেই হবে না। আগামী দিনে যেই মাটিতে দাঁড়িয়ে আপনারা এই কথা বলছেন, পত্রপত্রিকায় লিখছেন, ওই মাটি যদি না থাকে, আপনারা কোথায় দাঁড়িয়ে এই পত্রিকার ব্যবসা করবেন, মিডিয়ার ব্যবসা করবেন, কাকে নিয়ে করবেন? কাজেই আমি আপনাদের কাছে একটা অনুরোধ, এইরকম কোনো মন্তব্য, প্রমাণবিহীন মন্তব্য মোটেই করা ঠিক না। কাজেই কোনো দিন এরকম করবেন না। দেশে অশান্তি সৃষ্টি করার, সংঘর্ষ হওয়ার মতো কোনো উক্তি আনবেন না। সত্যিকারেই যদি ঠিকভাবে আপনারা দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশকে বাঁচানোর চিন্তা করবেন। যদি কেউ বলেও থাকে, কোনো ব্যক্তি এরকম কুমন্ত্র বলেও থাকেন, তথাপিও ওই সব মন্তব্য সমাজে এনে, সমাজের কাছে ফোকাসে এনে, মিডিয়ায় এনে দেশটাকে উশৃঙ্খলের দিকে ঠেলিয়ে দেওয়া মোটেই ঠিক নয়। কাজেই আমি সবার প্রতি অনুরোধ, দেশবাসীর প্রতি অনুরোধ, আপনারা যারা শান্তিকালী গুরুদেবের সংগঠনের সাথে জড়িত আছেন, সম্পর্ক রয়েছেন, অথবা দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে টপ টু বটম সকল অংশের নাগরিকদের কাছেই অনুরোধ, আবেদন করি, এই সমস্ত অবাস্তব সোশ্যাল মিডিয়ার কথা অথবা পত্রিকার কথার উপর বিশ্বাস রেখে ভুল ধারণা নেবেন না। ধর্মের প্রতি আস্থা রাখবেন। সম্পর্ক একে অপরের যেন অটুট থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আগামী দিনের প্রজন্মের কথা ভেবে, সমাজের কথা ভেবে, পরিস্থিতির কথা ভেবে, সমাজের কল্যাণের কথা ভেবে, সমাজের শিক্ষার কথা ভেবে, অস্তিত্বের কথা ভেবে অটুট সমাজ, অটুট দেশ, অটুট রাজ্য গঠনের দিকে নিজের মন মানসিকতাকে জড়িত রেখে দেশের জন্য শেষ জীবনে দেশের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য যতটুকু সম্ভব শিক্ষা দান করে, জ্ঞান দান করে, সমাজের যে কতগুলো অপরিস্থিতিকে পরিবর্তন করে সামনে সকল অংশের মানুষের কল্যাণের জন্য, সভ্যতা মানব সমাজ গঠনের জন্য শিক্ষা দিয়ে যাবেন। আমি শান্তিকালী মিশনের পক্ষ থেকে এই অনুরোধ রেখে আপনাদের প্রতি এই আশা আকাঙ্ক্ষা রেখে কিছু যে বলা বাহুল্য
মন্তব্যগুলো রেখে সমাজের প্রতি যে একটা মেসেজ দিতে চেয়েছিলাম, এই মেসেজ এখানেই শেষ করছি। দেশবাসী মঙ্গল হোক, কল্যাণ হোক, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হোক, শিক্ষায় শিক্ষিত হোক, গুণগত শিক্ষিত হোক, কোনো মানুষের যেন অমঙ্গল না হোক, সমস্ত অংশের সকলের কল্যাণের প্রার্থনা করে আমার কিছু কথা এখানেই শেষ করছি। সকল দেশবাসী ভক্তবৃন্দদের নমস্কার।